ক্লাস 10 to 11, 10 থেকে 11 উঠবার সময়, এটাই হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে একটা সবথেকে গুরুত্বপূর্ণ ফেজ এবং সবথেকে বড় জাম্প হচ্ছে এটাই, মানে সিলেবাস ওয়াইজ সবথেকে বড় কঠিনতম জাম্প যদি হয় সেটা হচ্ছে 10 থেকে 11। 10-এর সিলেবাস যদি এইটুকু হয়, ক্লাস 11-এর সিলেবাসটা এত বড়। সিলেবাস হচ্ছে কমপক্ষে 10 গুণ, ঠিক আছে? কিন্তু এটাকে থেকে ভয় পেলে চলবে না, এটা ভয় পাওয়ার সময় নয়, ঠিক আছে? এটা আমাদের সিলেবাস দেখে পড়বার সময়। ক্লাস 10-এ শিক্ষক যেভাবে পড়িয়ে গেছে সেভাবে পড়া হয়েছে। ক্লাস 11-12-এ আমাদের নিজেকেও বুঝতে শিখতে হবে যে সিলেবাস কতটা সেটার সম্পর্কে সঠিক আইডিয়া না হলে বহু জিনিস আলতু ফালতু পড়া হয়ে যাবে এবং বহু জিনিস যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো পড়া হবে না। এটাই হচ্ছে মেন ফ্যাক্টর। আমাদের সবথেকে বড় ধারণা হচ্ছে সিলেবাস সম্পর্কে ধারণা হয়ে গেলেই আমাদের টোটাল জিনিসটাকে ছোট বলে মনে হবে, ঠিক আছে? সিলেবাস সম্পর্কে ধারণা হয় না বলেই অনেকের ক্লাস 11-12কে অনেক কঠিন বলে মনে হয়। তো এটাই হচ্ছে আমাদের বিগেস্ট জাম্প এবং আমাদের সিলেবাস সম্পর্কে ধারণা করাটা সবথেকে জরুরি। তো সিলেবাসে আমাদের কী কী রয়েছে? তো প্রথমে হচ্ছে আমাদের ফিজিক্সের সিলেবাসে টোটাল আমাদের 19টা চ্যাপ্টার রয়েছে, 11 এবং 12 দুটো জুড়ে। 11+12 দুটো জুড়ে আমাদের টোটাল রয়েছে 19টা চ্যাপ্টার। তারপর কি আমাদের জিনিসগুলো কী কী রয়েছে এখানে আমাদের বুঝতে। 11-এ রয়েছে প্রথম চ্যাপ্টার হচ্ছে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট। এখানে আমাদের ইউনিট, ডাইমেনশান, এরর অ্যানালাইসিস এগুলো সম্পর্কে আমাদের বুঝতে হবে। তারপরে শুরু হচ্ছে এই কয়েকটি চ্যাপ্টার: কাইনেমেটিক্স, লস অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, মোশন অফ পার্টিকলস অ্যান্ড রিজিড বডি, গ্র্যাভিটেশন। এই যে 5টা চ্যাপ্টার, এটা হচ্ছে মেকানিক্সের চ্যাপ্টার। এগুলোকে বলা হয় মেকানিক্স। এগুলো হচ্ছে আমাদের নিউটনের যে ল সেগুলো আমাদের কাজে লাগবে এগুলোতে, এই 5টা চ্যাপ্টারে। তারপরে আছে আমাদের প্রপার্টিজ অফ বাল্ক ম্যাটার, ঠিক আছে? তারপরে থার্মোডাইনামিক্স আমাদের ফিজিক্সেও পড়তে হবে, কেমিস্ট্রিতেও পড়তে হবে। তারপর রয়েছে আমাদের বিহেভিয়ার অফ গ্যাস অ্যান্ড কাইনেটিক থিওরি, এটাও আমাদের ফিজিক্সেও পড়তে হবে, কেমিস্ট্রিতেও পড়তে হবে। মানে এই যে দুটো চ্যাপ্টার, থার্মোডাইনামিক্স এবং গ্যাস এবং কাইনেটিক থিওরি, এগুলো আমাদের ফিজিক্সেরও চ্যাপ্টার, কেমিস্ট্রিরও চ্যাপ্টার। ভাবা যাচ্ছে? মানে এইটা যদি ঠিকঠাকভাবে পড়া হয় তাহলে ফিজিক্সের জিনিসও হলো, কেমিস্ট্রির জিনিসও হলো। তারপরে আছে আমাদের অসিলেশন অফ ওয়েভই আমাদের আবার কাজে লাগবে এইখানে এসে, অপটিক্সে এসে, ডুয়েল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশনে এসে, অ্যাটমিক নিউক্লিয়াইতে এসে। এই 3টে জিনিসে আমাদের কাজে লাগবে এই অসিলেশন অন ওয়েভ, ঠিক আছে? আরও কাজে লাগবে ইলেকট্রনিক ওয়েভসেও আমাদের কাজে লাগবে। মানে 11 ঠিকঠাক হয়ে না বুঝতে পারলে ক্লাস 12-ও অসুবিধা হবে। এবং টোটাল আমাদের মাত্র 19টা চ্যাপ্টারই পড়তে হবে, এইভাবে করেই ভাবো। টোটাল আমাদের মাত্র 19টা চ্যাপ্টারই পড়তে হবে। 19টা চ্যাপ্টার যদি ভালো করে আয়ত্ত করে নিতে পারো তাহলে ফিজিক্সের কোনো ভয় নেই। তারপর কি আমাদের ক্লাস 12-এ আমাদের কী রয়েছে? ইলেকট্রোস্ট্যাটিক্স রয়েছে, কারেন্ট ইলেকট্রিসিটি রয়েছে, ম্যাগনেটিক এফেক্টস রয়েছে। এই 3টে চ্যাপ্টার একে অন্যের সঙ্গে রিলেটেড। এখানে যেমন বলা হয়েছিল 5টা চ্যাপ্টার একে অন্যের সঙ্গে রিলেটেড, কাইনেমেটিক্স, ল অফ মোশন, গ্র্যাভিটেশন অবধি একে অন্যের সঙ্গে রিলেটেড। একই রকমভাবে এখানেও ইলেকট্রোস্ট্যাটিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ম্যাগনেটিক ওয়েভ এগুলো সব হচ্ছে একে অন্যের সঙ্গে রিলেটেড। আবার এটাও ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, এটাও এর সঙ্গে রিলেটেড। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটাও এর সঙ্গে রিলেটেড অনেকটাই, ঠিক আছে? তারপর এখানে অপটিক্স রয়েছে। অপটিক্সের মধ্যে দুটো হবে, রে অপটিক্স আর ওয়েভ অপটিক্সের সঙ্গে এখানে বলা হয়েছিল এটা আমাদের 11-এর এই জিনিস আবার কাজে লাগবে। এই যে অসিলেশন ওয়েভ আবার এখানে কাজে লাগবে। তারপরে এগুলো আবার এখানে আবার মজা হচ্ছে অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াই। অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াইজের মধ্যে অ্যাটম, এগুলো হচ্ছে কেমিস্ট্রির পার্ট, এগুলো কেমিস্ট্রি 11-এর পার্ট, ঠিক আছে? কেমিস্ট্রিতে 11-এ আমাদের অ্যাটম রয়েছে। তারপর ফিজিক্সের পর আসা যাক কেমিস্ট্রি সিলেবাসের মধ্যে কেমিস্ট্রিকে 3টে ভাগে ভাগ করা হয়। 3টে ভাগ, একটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি, একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রিতে অঙ্ক লাগবে, ফিজিক্যাল কেমিস্ট্রিতে আমাদের হিসাব করতে হয়। ইনঅর্গানিক কেমিস্ট্রি বেশিরভাগ আমাদের মুখস্থের জিনিস, অর্গানিক কেমিস্ট্রি আমাদের বুঝতে হবে, প্রচণ্ডভাবে বোঝবার জিনিস। এখন সেই চ্যাপ্টারগুলো আমাদের কোন জিনিসটা কোনগুলো সেগুলো আমাদের বুঝে রাখা দরকার। এই যে প্রথমে আমাদের টোটাল রয়েছে আমাদের 11 এবং 12 মিলে আমাদের
ফিজিক্সে কেমিস্ট্রিতে চ্যাপ্টার রয়েছে টোটাল 30টা, ঠিক আছে। এবং এর মধ্যে কোনগুলো ফিজিক্যাল কেমিস্ট্রি, ক্লাস 11-এর মধ্যে বলা হচ্ছে ইউনিট 1 এই যে বেসিক কনসেপ্ট, এখানে হচ্ছে মূলের ধারণা টারণা এগুলো সব আবার পড়তে হবে। এগুলো হচ্ছে আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ছে। এই যে স্ট্রাকচার অফ অ্যাটম, এখানে বলা হয়েছিল অ্যাটম সম্পর্কে আমাদের জানতে হবে, ফিজিক্সে আমাদের 12-এ ছিল, এখানেও সেই অ্যাটম সম্পর্কে আমাদের জানতে হবে। অ্যাটম সম্পর্কে এখানে অনেক ভাস্ট জানতে হবে ক্লাস এই কেমিস্ট্রিতে। তারপরে আমাদের এখানে রয়েছে পিরিয়ডিক টেবিল। পিরিয়ডিক টেবিল এটা হচ্ছে আমাদের ইনঅর্গানিকের পার্ট। ইনঅর্গানিক মানে কি? ইনঅর্গানিক কেমিস্ট্রির পার্ট। তারপর কেমিক্যাল বন্ডিং অ্যান্ড মলিকুলার স্ট্রাকচার, এটা আমাদের ইনঅর্গানিকের পার্ট। তারপর স্টেটস অফ ম্যাটার, এই যে গ্যাস অ্যান্ড লিকুইড, এটা ফিজিক্সও পড়া হয়েছিল, ফিজিক্সেও আছে, কেমিস্ট্রিতেও রয়েছে, এটাও ফিজিক্যাল কেমিস্ট্রির পার্ট। তারপর থার্মোডাইনামিক্স, এটাও ফিজিক্সেরও পার্ট, কেমিস্ট্রিরও পার্ট, থার্মোডাইনামিক্স। তবে ইকুইলিব্রিয়াম, এটাও হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। রিডাক্স রিয়াকশন, এটাও হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তারপর হাইড্রোজেন, তারপরে যেগুলো আছে এগুলো হচ্ছে সব ইনঅর্গানিক কেমিস্ট্রি। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন, এস ব্লক, পি ব্লক, এগুলো সব হচ্ছে ইনঅর্গানিক কেমিস্ট্রি। তারপরে শুরু হবে আমাদের মেন একটা বিশাল বড় একটা পার্ট, সেটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের এখানে দুটো চ্যাপ্টার রয়েছে ক্লাস 11-এ, কিন্তু এখানেই আমাদের বেস তৈরি হবে। ক্লাস 11-এই আমাদের অর্গানিকের বেস তৈরি হবে, ঠিক আছে। যেই ক্লাস 11-এ অর্গানিক ঠিকভাবে না বুঝতে পারলে ক্লাস 12-এ অর্গানিক ঠিকভাবে বোঝা যাবে না, কারণ এখানেই পড়ানো হবে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। এখানেই পড়ানো হবে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। তারপর রয়েছে হাইড্রোকার্বন, এখানে দুটো চ্যাপ্টারই রয়েছে, কিন্তু এখানেই বিশাল বড় একটা জিনিস বুঝিয়ে দেওয়া হবে। মানে এই জিনিস যদি ঠিকঠাকভাবে বোঝা যদি হয়ে যায়, ক্লাস 12-এ আমাদের অর্গানিক কেমিস্ট্রি রয়েছে এতগুলো চ্যাপ্টার। কতগুলো চ্যাপ্টার? এই যে একটা, দুটো, তিনটে, টোটাল 3টে চ্যাপ্টার, ঠিক আছে। এই 3টে চ্যাপ্টার, 4টে চ্যাপ্টার, টোটাল 4টে চ্যাপ্টার, এবং বড় বড় চ্যাপ্টার। এই জিনিস 5 মিনিট 10 মিনিটে করে নেওয়া যাবে যদি কিনা অর্গানিক কেমিস্ট্রির 11-এর চ্যাপ্টার যদি ক্লিয়ার হয়ে থাকে, 11-এর কনসেপ্ট যদি ক্লিয়ার যদি হয়ে থাকে, তবে আমাদের এগুলো করা কোনো ব্যাপারই না। মানে অ্যাকচুয়ালি জেনারেল অর্গানিক কেমিস্ট্রিটা করাই অর্গানিক কেমিস্ট্রির মেন পার্ট। এটা হয়ে গেলেই বাকি সব একদম ঝরঝরি হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি হলো, তারপরে আছে ওখানে এনভায়রনমেন্ট কেমিস্ট্রি, এটা আমরা ইনঅর্গানিকের পার্টও ধরতে পারি, অর্গানিকের পার্টও ধরতে পারি, যেটা খুশি ধরতে পারি। তারপর ক্লাস 12-এ কী আছে? ক্লাস 12-এ আমাদের ফিজিক্যাল কেমিস্ট্রিতে রয়েছে সলিউশন, ইলেকট্রোকেমিস্ট্রি। তার আগে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা হচ্ছে ইউনিট 1-এ থাকবে আমাদের থাকবে সলিড স্টেট একটা জিনিস বাদ পড়ে গেছে। তারপর কেমিক্যাল কাইনেটিক্স, সারফেস কেমিস্ট্রি, ঠিক আছে। তারপর হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ প্রসেস অফ আইসোলেশন অ্যান্ড এলিমেন্টস, এগুলো হচ্ছে, এটা হচ্ছে ইনঅর্গানিকের পার্ট, ঠিক আছে। তারপর হচ্ছে পি ব্লক এলিমেন্টস, ডি অ্যান্ড এ ব্লক এলিমেন্টস, কোঅর্ডিনেট কম্পাউন্ডস, এগুলো সব ইনঅর্গানিকের পার্ট। কোঅর্ডিনেট কম্পাউন্ডস আমাদের বুঝতেও হবে জিনিস অনেক কিছু। তারপর আমাদের এখানে এটাকে আমরা ইনঅর্গানিকের পার্টও ধরতে পারি, এই যে বায়োমলিকিউল, পলিমার, কেমিস্ট্রি অ্যান্ড এভরিডে, এখানে মুখস্থ করতে হবে বেশি, তাই না এটাকে আমরা ইনঅর্গানিকের পার্টও ভাবতে পারি, আবার অর্গানিকের পার্টও ভাবতে পারি। তবে অর্গানিকের পার্ট এখানে কী কী রয়েছে? এই যে হ্যালো অ্যালকেন, হ্যালো অ্যারিন, অ্যালকোহল, ফেনল, ইথার, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, এবং অর্গানিক কম্পাউন্ডস কন্টেইন নাইট্রোজেন, এগুলো হচ্ছে আমাদের অর্গানিকের পার্ট। এবং অর্গানিক কেমিস্ট্রি কিন্তু মেন বেস কিন্তু তৈরি হবে ক্লাস 11-এ, ঠিক আছে। তো এই জিনিস টোটাল আমাদের মাত্র 30টা চ্যাপ্টার, 30টা চ্যাপ্টার যদি ঠিকঠাকভাবে যদি বোঝাই দিয়ে হয়ে যায়, ঠিকঠাকভাবে আয়ত্ত করে নিতে পারলে কেমিস্ট্রি জিনিস আমাদের শেষ, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের বায়োলজির সিলেবাস। বায়োলজিতে আমাদের যে বই পড়ি না কেন, আমাদের এনসিইআরটি কিন্তু ফলো করতেই হবে, এনসিইআরটি কিন্তু ফলো করতেই হবে কোনো কম্পিটিটিভ এক্সামে যাওয়ার জন্য। কারণ কম্পিটিটিভ এক্সামে এনসিইআরটির এক্সাম্পল তুলেই কোশ্চেন করা হবে। এনসিইআরটিতে যা যা এক্সাম্পল রয়েছে সেই এক্সাম্পলই থাকবে, তার বাইরে থেকে এক্সাম্পল থাকে না। অতএব বায়োলজিতে এনসিইআরটি ফলো করাটা মাস্ট। এবং যতই মনে হোক না কেন, আমরা বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, ঠিক আছে। তো প্রথম একটু খটামটো লাগতে পারে ইংরেজি, কিন্তু ইংরেজি টার্মগুলো জেনে রাখলে নিজেরই সুবিধা। এবং এসব ইংরেজি টার্ম জানতে জানতে 1 মাসের ভিতরে সমস্ত কিছু সরগড়া হয়ে যায়। আহামরি কিছু কঠিন জিনিস নয় ইংলিশ টার্ম জানা অথবা ইংলিশে পড়া, আহামরি কোনো কঠিন জিনিস নয়, ঠিক আছে। এবং এখন ইউটিউব অথবা বহু জায়গাতে সিবিএসসির জন্য বহু ধরনের ভিডিও টিডিও তৈরি করা হচ্ছে, তো সেগুলো বুঝতে গেলে আমাদের ইংলিশ টার্মই বুঝতে হবে। এবং ইংলিশ টার্ম জানা থাকলে জ্ঞান অ্যাকোয়ার করার জিনিসটা, মানে বহু জায়গা থেকে জ্ঞান আমরা অ্যাকোয়ার করতে পারি, ঠিক আছে।
সেই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা থাকে না, যে আমাদের বাংলাতে বললেই বুঝতে পারবো, বাংলাতে না বললে বুঝতে পারবো না, এই ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। এই ব্যাপারটা এই পরিস্থিতিতে থাকে না, এবং এটা আহামরি কোনো কঠিন জিনিস নয়। এবং আমাদের ইংলিশ টার্ম তো আমাদের জানতেই হবে, সে ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক, ইংলিশ টার্ম আমাদের বুঝে রাখতেই হবে। ঠিক আছে, তো আহামরি কোনো কঠিন জিনিস নয়, একটুখানি পড়লেই সকলে যখন পারছে সকলেই পারবে, এক মাসের মধ্যে সমস্ত কিছু সরগড়া হয়ে যায়। তো আমাদের এখন সিলেবাসটা একবার দেখে নেওয়া যাক। বায়োলজিতে আমাদের টোটাল 40টা চ্যাপ্টার রয়েছে, 11 এবং 12 মিশে। 11 এবং 12 দুটো মিলে আমাদের টোটাল 40টা চ্যাপ্টার রয়েছে। 11-এ কী কী রয়েছে? ফার্স্ট ইউনিটে রয়েছে আমাদের 4টে চ্যাপ্টার: লিভিং ওয়ার্ল্ড, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম। এই 4টে চ্যাপ্টার, এগুলো বেশিরভাগই হচ্ছে এক্সাম্পল বেসড চ্যাপ্টার। এক্সাম্পল এখান থেকে প্রচুর আসে। ঠিক আছে, এক্সাম্পল বেসড চ্যাপ্টার, এখানে এক্সাম্পল প্রচুর মনে রাখতে হবে। ঠিক আছে, তারপরে রয়েছে আমাদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস। এখানে আমাদের অ্যানিমেলদের স্ট্রাকচারাল অর্গানাইজেশন, প্ল্যান্টের স্ট্রাকচারাল অর্গানাইজেশন শেখানো হয়েছে। মরফোলজি এবং অ্যানাটমি। মরফোলজি মানে হচ্ছে বাইরের পার্ট বোঝা, অ্যানাটমি মানে হচ্ছে ভিতরের পার্ট বোঝা। শরীরের বাইরের যখন আমরা জিনিস বর্ণনা করছি সেটাকে আমরা বলছি মরফোলজি। ঠিক আছে, যেমন গাছের ক্ষেত্রে আমরা পাতাকে দেখছি, গাছের ছালকে দেখছি, এগুলোকে আমরা বলছি মরফোলজি। এবং অ্যানাটমি মানে কি? আমরা জাইলেম দেখছি, ফ্লোয়েম দেখছি, এগুলোকে আমরা বলছি অ্যানাটমি। তারপর আমাদের রয়েছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এটা হচ্ছে তৃতীয় ইউনিট। এখানে কী কী রয়েছে? সেল, কোষ, ঠিক আছে, যেগুলো আমরা পড়ে আসতাম, উদ্ভিদ সেল, প্রাণী সেল, সেগুলি আমাদের আরও বহু ভাস্ট ওয়েতে শিখতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে বায়োমলিকিউলস। ঠিক আছে, তারপরে আছে আমাদের সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। তারপরে কি আছে? তারপর রয়েছে আমাদের ইউনিট 4, প্ল্যান্ট ফিজিওলজির মধ্যে আমাদের রয়েছে 5টা চ্যাপ্টার। ট্রান্সপোর্ট ইন প্ল্যান্টস, ঠিক আছে, মানে উদ্ভিদের ভিতর কীভাবে জাইলেম ফ্লোমের মাধ্যমে কীভাবে সংবহন হয়। মিনারেল নিউট্রিশন, ফটোসিনথেসিস, রেসপিরেশন, তারপর প্ল্যান্ট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। তারপর আছে হিউম্যান ফিজিওলজিতে আমাদের রয়েছে 7টা চ্যাপ্টার: ডাইজেশন অ্যান্ড অ্যাবজর্পশন, ব্রিদিং, বডি ফ্লুইডস, এক্সেসরি প্রোডাক্টস, লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট, নিউরাল কন্ট্রোল, আর হচ্ছে কেমিক্যাল অর্গানাইজেশন মানে হরমোন। ঠিক আছে, এই টোটাল আমাদের 7টা চ্যাপ্টার রয়েছে হিউম্যান ফিজিওলজিতে। তো 11 ওখানেই শেষ হলো। এরপর আমাদের 12 আমাদের প্রথম ইউনিট 6 আমাদের রয়েছে রিপ্রোডাকশানের মধ্যে আমাদের উদ্ভিদের রিপ্রোডাকশান রয়েছে। ঠিক আছে, ফ্লাওয়ারিং প্ল্যান্টসের রিপ্রোডাকশান, তারপরে রিপ্রোডাকশান ইন অর্গানিজম মানে বিভিন্ন যে জীবের হচ্ছে রিপ্রোডাকশান কীভাবে হয়, অকোষী জীব, ঠিক আছে, মানে নিম্ন যে জীবগুলো তাদের, এবং হায়ার ক্যাটাগরির যে জীব তাদের সকলের হচ্ছে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে প্রথম চ্যাপ্টারটাতে। তারপরে চ্যাপ্টারটাতে দেওয়া আছে ফ্লাওয়ারিং প্ল্যান্টসে, তারপরে হচ্ছে হিউম্যান রিপ্রোডাকশানে, তারপরে হচ্ছে রিপ্রোডাক্টিভ হেলথ। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউনিট 7 আমাদের হচ্ছে জেনেটিক অ্যান্ড এভলিউশন। এটা হচ্ছে বোঝবার চ্যাপ্টার। জেনেটিক্স হচ্ছে সবথেকে বোঝার চ্যাপ্টার এবং সবথেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার। এটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশন মানে মেন্ডেলসের ল, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। ঠিক আছে, বহু ব্যাপার রয়েছে। তারপর হচ্ছে মলিকুলার বেসিস অ্যান্ড ইনহেরিটেন্স, এখানে ডিএনএ আরএনএর স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। তারপরে ইভলিউশন। তারপর হচ্ছে আমাদের রয়েছে বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার। এটাও আবার আমরা যে 11-এর যে ফার্স্ট চ্যাপ্টার আমরা যে পড়েছিলাম, 11-এর ফার্স্ট চ্যাপ্টার এগুলো, এই যে প্ল্যান্ট কিংডম, অ্যানিম্যাল কিংডম, ঠিক আছে, বায়োলজিক্যাল ক্লাসিফিকেশান, এর সঙ্গে রিলেটেড ওটা। মানে এখানে যেসব এক্সাম্পল থাকবে, এখানে যেসব এক্সাম্পলগুলো পড়া হয়েছিল সেসব এক্সাম্পল আবার এখানে কাজে লাগবে। এখানে আবার সব এর সঙ্গে রিলেটেড, এর সঙ্গে কাজে লাগবে। মানে কোশ্চেন যখন করা হয় দেখবে, যখন কম্পিটিটিভ এক্সামগুলোতে যখন কোশ্চেন যখন করা হয় দেখবে এই এর সাথে সাথে ওকে রিলেট করে দেওয়া হয়। ঠিক আছে, দুটো একসাথে রিলেট করে, দুটো এক্সাম্পলকে একসাথে রিলেট করে কোশ্চেন বানানো হয়। ঠিক আছে, মানে এর সঙ্গে এটা রিলেটেড আমরা ভাবতে পারি। মানে ওই এক্সাম্পলগুলোর কাজ এখানে অনেকগুলো কাজে লাগবে। ঠিক আছে, এখানে কী কী রয়েছে? হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ, তারপরে রয়েছে আমাদের ফুড প্রোডাকশান, স্ট্র্যাটেজিস অফ এনহ্যান্সমেন্ট অফ ফুড প্রোডাকশান, তারপর হচ্ছে মাইক্রোবস ইন হিউম্যান ওয়েলফেয়ার। তারপরে হচ্ছে আমাদের রয়েছে বায়োটেকনোলজি, এটাও হচ্ছে এর সঙ্গে রিলেটেড, এই যে জেনেটিক অ্যানালিসিসের সঙ্গেই বায়োটেকনোলজি রিলেটেড। এখানে আমাদের বায়োটেকনোলজি পড়তে হবে এবং এর অ্যাপ্লিকেশান কোথায় কোথায় কাজে লাগে এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপরে হচ্ছে এটা একটা বড়সড় পার্ট ইকোলজি। এগুলোর মধ্যে 4টে চ্যাপ্টার রয়েছে: অর্গানিজম অ্যান্ড পপুলেশন, তারপরে ইকোসিস্টেম, বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুস।
এখানে আমাদের এক্সাম্পল বেসড প্রচুর রয়েছে, এক্সাম্পল প্রচুর রয়েছে, ঠিক আছে। তো ব্যাস এটাই হচ্ছে আমাদের বায়োলজির জিনিস হলো। বায়োলজিও কিন্তু টোটালি মুখস্থ করার জিনিস নয়, বায়োলজি বুঝতে হবে প্রচুর, ঠিক আছে। বায়োলজিতে বোঝবার জিনিস রয়েছে প্রচুর, মুখস্থ রয়েছে, বোঝবার জিনিস রয়েছে, সবই রয়েছে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্সে ক্লাস 11-এর সিলেবাসে ইউনিট 1-এ রয়েছে সেট এবং অপেক্ষক, এখানে দুটো চ্যাপ্টার রয়েছে, সেট তত্ত্ব, সম্বন্ধ চিত্রণ। তারপর রয়েছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি আমাদের ক্লাস 10-এ থাকার তো কথা ছিল, কিন্তু ক্লাস 10 আমরা তো পড়িনি, ঠিক আছে, আমরা তো না পড়িয়ে তো পাস করেছি। তো এখানে এসে আবার সেগুলো পড়তে হবে ঠিকঠাকভাবে, ঠিক আছে। একটুখানি অসুবিধা হতে পারে, কিন্তু তবুও পড়তে হবে। এখানে আমাদের কী কী রয়েছে, কটা চ্যাপ্টার রয়েছে টোটাল, আমাদের এখানে 8টা চ্যাপ্টার রয়েছে ত্রিকোণমিতিতে, ঠিক আছে। এখানে ত্রিকোণমিতির আরও বহু সূত্র এখানে জানতে হবে। তারপরে রয়েছে বীজগণিত। বীজগণিত আমাদের এখানে এই যে গাণিতিক আরোহণ তত্ত্ব, জটিল রাশি, দ্বিঘাত সমীকরণ, সরল অসমীকরণ, দ্বিপদ উপপাদ্য, অনুক্রম শ্রেণী, এগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। তারপর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি মানে হচ্ছে গ্রাফ টাফ সম্পর্কে আমাদের বুঝতে হবে, যে থ্রিডি জিওমেট্রি, সরলরেখা, বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত, পরিবৃত্ত, ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি, এগুলো সব আমাদের করতে হবে। তারপর হচ্ছে আমাদের রয়েছে কলনবিদ্যা। কলনবিদ্যা এখানে অল্প রয়েছে, কিন্তু ক্লাস 12 গিয়ে বেশি হবে, ঠিক আছে, সীমা এবং অন্তর্কলন এবং অবকলন। তারপরে হচ্ছে গাণিতিক যুক্তি। তারপর আরও একটা চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে প্রবাবিলিটি। এখানে প্রবাবিলিটি তো বহুগুলো চ্যাপ্টার রয়েছে, ঠিক আছে। তো 11-এ এগুলো পড়তে হবে, তারপরে আবার ক্লাস 12-এ আলাদা জিনিস পড়তে হবে। তো মোটামুটি মোদ্দা কথা হলো যে আমাদের সিলেবাস সম্পর্কে আইডিয়া ক্লিয়ার করতে হবে, সিলেবাস সম্পর্কে আমাদের বুঝতে হবে যে সিলেবাসে কী কী রয়েছে না রয়েছে। সিলেবাস সম্পর্কে যদি সিলেবাস দেখে যদি পড়ো, তাহলে একটা জিনিসই অনেক দিন আটকে থাকতে হতে পারে, অথবা অনেক কিছু ইম্পর্ট্যান্ট জিনিস ছেড়ে চলে যাওয়া হতে পারে। তো অতএব আমাদের স্মার্ট ওয়ার্কের জন্য সিলেবাস সম্পর্কে নিজের আইডিয়া থাকাটাও জরুরি, ঠিক আছে। স্মার্ট ওয়ার্ক করবার জন্য নিজের সিলেবাস সম্পর্কে নিজের আইডিয়া থাকা জরুরি, এবং সিলেবাস সম্পর্কে নিজের আইডিয়া থাকলে একটা টার্গেট আমরা নিজে থেকে ফিক্স করতে পারি, এতদিন আমি এটা পড়বো, এই দিন আমি এটা পড়বো, এইভাবে আমরা একটা টার্গেট ফিক্স করে নিতে পারি। নাহলে আমাদের কী হতে পারে, আমাদের টিচারের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে, টিচার কতটা করাবে না করাবে, নিজে থেকে কিছু করতেই পারবো না, ঠিক আছে। সেই জিনিস যাতে না হয়, সিলেবাস সম্পর্কে আইডিয়া থাকাটা সবথেকে বেশি জরুরি। তারপর হচ্ছে নোট বানানো। আমাদের সিলেবাস অনেক বড় বলে মনে হচ্ছে, কিন্তু সিলেবাস অ্যাকচুয়ালি খুবই ছোট। মানে নোট যদি বানাতে আমরা থাকি না, অ্যাকচুয়ালি একটা খাতার মধ্যেই সমস্ত নোট হয়ে যাবে, এতটাই ছোট। ফিজিক্সের নোট তো একদমই কম, ফিজিক্সের নোট অ্যাকচুয়ালি দেখতে গেলে 10-12 পেজের মধ্যেই নোট হয়ে যায়, 11-12 টোটাল মিশে, ঠিক আছে। এবং কেমিস্ট্রির নোটও কম, ঠিক আছে। অ্যাকচুয়ালি নোট তুমি বানাতে বানাতে অ্যাকচুয়ালি শিখে যাবে, ঠিক আছে। নোট নিজে থেকেই বানাতে শিখতে হয়। রেফারেন্স নেওয়ার জন্য কারো নোট তুমি দেখতে পারো, কিন্তু নোট নিজে থেকে বানানো করতে হবে, মানে পড়বার সঙ্গে সঙ্গেই তোমাকে নোটও বানাতে হতে হবে, নোটও সঙ্গে সঙ্গে বানাতে হতে হবে। বই দেখে তুমি কোনো দিন করতে পারবে না। তুমি যদি ভাবো যে একবার বই দেখে পড়লে তুমি আবার বই দেখে পড়বে, ওইভাবে করে তুমি কোনো দিন কমপ্লিট করতে পারবে না, ওইভাবে করে তুমি কোনো দিন মনেও থাকবে না। নোট তোমাকে বানাতে হবে, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রিতে তো বানাতেই হবে নোট, ঠিক আছে। ম্যাথামেটিক্সেও সূত্রগুলোকে লিখে রাখতে হবে আলাদা জায়গাতে, আর বায়োলজিতেও নোট বানাতে হবে, ঠিক আছে। তো নোট বানানো হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট। এবং দ্বিতীয় কথা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারকে কাটাবার চেষ্টা করো। বেঙ্গলি, ইংলিশ এগুলো কোনো ব্যাপারই না, ঠিক আছে। আমাদের বেঙ্গলিতেও জানতে হবে, ইংলিশেও জানতে হবে। ইংলিশ টার্মটা জেনে রাখলে আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু শুধুমাত্র বেঙ্গলি টার্ম জানা থাকলে, ইংলিশ টার্ম জানা না থাকলে অনেক সময় অসুবিধা হতে পারে। যেমন কম্পিটিটিভ এক্সামে অনেক সময় দেখা যায় যে বেঙ্গলিতে ভুল দেওয়া আছে, বেঙ্গলিতে ল্যাঙ্গুয়েজটা ভুল লেখা আছে, কিন্তু রুলেই বলা আছে যে আলাদা কোনো রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কী লেখা হলো সেটা কোনো দিন ম্যাটার করবে না, ইংলিশে যদি থাকে সেই কোশ্চেনটাকে ঠিক বলে গণ্য করা হবে। অতএব কি আমাদের ইংলিশের টার্মকে আমাদের জেনে রাখতেই হবে, এবং এটা আহামরি কোনো কঠিন ব্যাপার নয়। 1 মাস নিজে থেকে পড়লেই এগুলো সব আপনি আপ হয়ে যায়। তারপর হচ্ছে অলওয়েজ কনসিস্টেন্ট থাকাটা হচ্ছে আমাদের ব্যাপার, ফোকাস রাখা, কোনোভাবে যাতে হারিয়ে যেতে না যাও। সিলেবাস করতে করতে ফোকাস থাকাটা সবথেকে বেশি ম্যাটার করে, ঠিক আছে। আমাদের অনেক সময় হতেই পারে ডিপ্রেশন আসতে পারে, বহু কিছু হতে পারে, ঠিক আছে। ডিপ্রেশন আসতে পারে, মন খারাপ হতে পারে, অনেক বড় কঠিন মনে হতে পারে, কিন্তু কোনোটাই কঠিন নয় এবং কোনোটাই মন খারাপের কিছু নয়, এবং পারবো না এসব ভেবে কিছু লাভ নেই, ঠিক আছে। এরকম এমন নয় যে ক্লাস 10 অবধি খারাপ স্টুডেন্ট ছিলাম বলে ক্লাস 11-এ কোনো দিন রেজাল্ট করতে পারবো না। এরকম বহু স্টুডেন্ট রয়েছে, বহু স্টুডেন্টের উদাহরণ আমি দিতে পারি যারা ক্লাস 10 অবধি তাদের কোনো রেজাল্টের কোনো ঠিকই ছিল না, কিন্তু ক্লাস 11-12 গিয়ে তারা ভালো রেজাল্ট করে বেরিয়ে গেছে, ঠিক আছে। এরকম বহু স্টুডেন্ট রয়েছে। আবার এমনও স্টুডেন্ট রয়েছে যারা ক্লাস 10 অবধি ভালো রেজাল্ট করতো, কিন্তু ক্লাস 11-12 গিয়ে সেটাকে মেনটেন করতে পারেনি। কারণটা কি? তার ডিস্ট্রাক্টেড হয়ে গেছে, ঠিক আছে, সে ফোকাস রাখতে পারেনি।
ফোকাস রাখাটাই হচ্ছে মেন ব্যাপার, ঠিক আছে। 11-12-এ পড়াশোনার জন্য একাগ্রতাটা হচ্ছে মেন ব্যাপার, একাগ্রতা এবং ফোকাস রাখাটা হচ্ছে মেন ব্যাপার, ডিস্ট্রাক্টেড না হওয়াটা হচ্ছে মেন ব্যাপার। ডিস্ট্রাকশানটাই আমাদের মেন প্রবলেম, আমাদের জেনারেশনের মেন প্রবলেম হচ্ছে ডিস্ট্রাকশান। ডিস্ট্রাকশানের বহু রাস্তা খুলে যাচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে। যত দিন যাচ্ছে ডিস্ট্রাকশানের রাস্তা তত বেশি প্রশস্ত হচ্ছে। সেই সব ডিস্ট্রাকশন থেকে নিজেকে না বাঁচাতে পারলে যত ভালো স্টুডেন্ট হোক না কেন সে নিজেকে ডিস্ট্রাক্টেড হয়েই যাবে, সে ফোকাস রাখতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন। তুমি পড়াশোনা নিয়ে আলোচনা করতে চাইছো কারোর সাথে, সে তোমাকে বলছে রেস্টুরেন্টে খেয়ে আসি, বাইকে চড়ে ঘুরে আসি, সেরকম হলে কিন্তু তাদের সঙ্গে অ্যাভয়েড করার চেষ্টা করো যত খুশি, ঠিক আছে, তারা যাতে তোমাকে কন্ট্রোল করতে না পারে। এমন কমিউনিটি তুমি থাকবে যারা হচ্ছে একে অপরকে সাহায্য করবে, মিউচুয়ালিজম, একে অপরকে যারা সাহায্য করবে। একে অপরকে সাহায্যের কথা বলছি মানে পড়াশোনার ক্ষেত্রে সাহায্যের কথা বলা হচ্ছে, ঠিক আছে। মানে একে অপরকে বোঝানো, একে অপরকে বোঝাতে গেলে অনেক কনসেপ্ট যেগুলো নিজে বুঝতে পারছি না সেগুলো অনেক ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। তুমি যখন বোঝাতে যাবে অন্য কাউকে না, তখন তোমার নিজের কনসেপ্ট অনেক ক্লিয়ার হয়ে যাবে। এই ব্যাপারটা যদি থাকে, ঠিক আছে, কাউকে বোঝাবার অ্যাকচুয়ালি তুমি পড়বে এমনভাবে যাতে যাতে তোমার মনে হবে তুমি আলাদাভাবে যদি বুঝিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরকমভাবে যখন তুমি পড়বার চেষ্টা করবে না, তখন দেখবে তোমার কনসেপ্ট আপনি আপ অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। তুমি এইভাবে করে যে কোনো জিনিস পড়বার সময়, যে কোনো জিনিস বোঝবার সময় এইভাবে করে বোঝবার চেষ্টা করবে যে আলাদা কাউকে আমি কীভাবে বোঝাতে পারবো এটাকে। আলাদা কাউকে যখনই তুমি বোঝাতে পারবে তখনই তুমি বুঝতে পারবে তোমার নিজের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ফ্রেন্ড মানে যার সঙ্গে তুমি ইয়ার্কি করছো, ইয়ার্কির মধ্যে তুমি পড়াশোনার কথা আলোচনা করতে পারো, ঠিক আছে। সে নিজেও পড়াশোনা করে, তোমাকে পড়াশোনা করতে এনকারেজ করে, তেমন ফ্রেন্ড থাকাটা জরুরি। আর তেমন ফ্রেন্ড যদি না হয় তাহলে ফ্রেন্ড না থাকা ভালো। আর এই ডিস্ট্রাকশন থেকে যতটা পারো দূরে থাকার চেষ্টা করো, ডিস্ট্রাকশন থেকে যত পারো দূরে থাকার চেষ্টা করো। মেন ডিস্ট্রাকশন হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে ঢোকা মানেই তোমার শো অফের দিকে ইচ্ছা হবে, শো অফ করার ইচ্ছা গেল মানে তোমার অর্ধেক লাইফ ওখানেই চলে গেল, তোমার টাইম ওখানেই চলে গেল, ঠিক আছে। কে কত লাইক দিল না দিল ওই সবই তোমার মাথা পড়ে রইলো। তারপর হঠাৎ কাউকে ভালো লেগে গেলো, তার জন্য টাইম দেওয়া শুরু করে দিলে, টাইম ইনভেস্ট করা শুরু করে দিলে, টাইম তো নষ্ট হলেই হলো, প্লাস শুরু হলো কষ্ট, অনেক কমপ্লেক্স এসে মাথায় চলে এলো। এই সময় ডিভাইন রিলেশনশিপ রেয়ারলি তৈরি হয়, যা তৈরি হয় সেটা হচ্ছে অ্যাট্রাকশান, ঠিক আছে। অ্যাট্রাকশান মানে কি, যেটা হচ্ছে ব্রেনের হাইপোথ্যালামাস অংশ তৈরি করে। হাইপোথ্যালামাস যখন অ্যাক্টিভেট যখন হয়ে যায় টোটাল ব্রেনের কাজকে সে কন্ট্রোল করতে শুরু করে দেয়, এটা বায়োলজিক্যাল জিনিস। হাইপোথ্যালামাস যদি অ্যাক্টিভেট যদি করে নাও টোটাল ব্রেনের কাজকে সে গন্ডগোল করে দেয়। আর এই হাইপোথ্যালামাসে তৈরি হচ্ছে অ্যাট্রাকশান, তৈরি করা হচ্ছে অ্যাট্রাকশান। কেউ আমাকে কেয়ার করছে, এটা ভাবতে খুবই ভালো লাগে, কিন্তু নিঃস্বার্থভাবে কেয়ার কেউ যদি করে থাকে তাহলে সেটা তোমার ফ্যামিলি, আলাদার কেউ নয়। তোমার ফ্যামিলি, তোমার প্যারেন্টস, তারা যতটা নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আলাদা কেউ তত নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারবে না। আজ যদি তোমার কোনো বিশাল কোনো রোগ ধরা পড়ে যায় না, কেউ তোমার পাশে থাকবে না, পাশে থাকবে শুধু তোমার প্যারেন্টস, আর কেউ তোমার পাশে থাকবে না। এটাই হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এই ভালোবাসার সঙ্গে কোনো স্বার্থ জড়িত নেই, কোনো চুক্তি জড়িত নেই, ঠিক আছে। অতএব তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না, অথবা তাকে ঠকানোর চেষ্টা করো না। নিজের ওয়ার্থ নিজে বোঝার চেষ্টা করো, নিজের ওয়ার্থ নিজে বোঝার চেষ্টা করো। নিজের ওয়ার্থ যদি তুমি নিজে বুঝতে পারো তাহলে কেউ তোমাকে তোমার ওয়ার্থ বোঝাতে আসতে পারবে না। নিজের ওয়ার্থ নিজে বুঝতে শেখো, এটা হচ্ছে ওয়ার্থ বোঝার টাইম।